আজকে আমরা কথা বলবো এখার্ট টোলের খুব বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও নিয়ে। মানে এর মূল ভাবনাগুলো কি সেটাই বোঝার চেষ্টা করব। আমাদের কাছে একটা সারসংক্ষেপ আছে। হ্যাঁ, মূল ফোকাসটা হলো কেন এই এখনে থাকাটা জরুরি আর কোন জিনিসগুলো কোন মানসিক প্রক্রিয়াগুলো আমাদের আটকে রাখে। ঠিক। আর আমরা তো প্রায়ই যাকে বলে মাথার ভেতরে হয় অতীতে চলে যাই, নয়তো ভবিষ্যতে, তাই না? এই মানসিক টাইম ট্রাভেল। একদম। আর এর ফলে বর্তমান মুহূর্তটা তার যে একটা আনন্দ বা শান্তি আছে সেটা হারিয়ে ফেলি। আর টোলের নিজের জীবনেও তো একটা বিরাট পরিবর্তন এসেছিল, তাই না? উনি তো খুব ডিপ্রেশন, উদ্বেগে ভুগতেন। হ্যাঁ, মারাত্মক ডিপ্রেশনে ছিলেন। তারপর এক রাতে হঠাৎ একটা উপলব্ধি হয় যে মাথার ভেতরের যে কণ্ঠটা অনবরত কথা বলছে, উনি সেটা নন। উনি তার থেকে আলাদা। আহ, এই বোধটাই ওনার জীবনে একটা একটা গভীর শান্তি এনে দিয়েছিল। হুম। আর বইটাতে উনি একটা দারুণ কনসেপ্টের কথা বলেছেন, অন্তরের গুপ্তধন। শান্তি বা জ্ঞান বাইরে থেকে আসে না, সেটা ভেতরেই আছে। ওই যে গল্পের মতো ভিক্ষুক সোনার বাক্সের ওপর বসে আছে কিন্তু জানে না। ঠিক তাই। আমরাও সুখ খুঁজি বাইরে, এটা পেলে ওটা হলে সুখী হব, কিন্তু আসলে শান্তিটা ভেতরেই আছে। মনটাকে বর্তমানে আনতে পারলেই সেটা অনুভব করা যায়। কিন্তু মুশকিলটা হলো এই বর্তমানে থাকাটা। প্রধান বাধাগুলো কি কি? মন তো খালি ছুটে বেড়ায়। হ্যাঁ, টোলস মূলত ৩টে বাধার কথা বলেছেন। প্রথমটা তো আমরা বলছিলামই, এই অতিরিক্ত চিন্তা করা, মেন্টাল টাইম ট্রাভেল। হয় অতীতের ভুল নিয়ে আফসোস। হ্যাঁ, নয়তো ভবিষ্যতের দুশ্চিন্তা। এমনকি ধরুন ভালো কিছুর জন্য অপেক্ষা করা, সেটাও কিন্তু বর্তমান থেকে পালানো। ঠিক। ওই যে শশাঙ্ক রিডেমশনের কথাটা মনে পড়ছে, ব্যস্ত হও বাঁচায়, নয়তো ব্যস্ত হও মরায়। অপেক্ষা করা মানে তো বাঁচাটা থামিয়ে রাখা। একদম। দ্বিতীয় বাধাটা হলো আমাদের ইগো বা অহংয়ের সঙ্গে খুব বেশি একাত্ম হয়ে যাওয়া। অহং মানে? আমাদের বানানো পরিচয়টা। আমি কে, আমার স্টেটাস, আমার চাকরি, আমার বাড়ি গাড়ি, লোকে আমাকে কি ভাবে, এই সব মিলিয়ে যে একটা আমি তৈরি হয়। কিন্তু এটার তো একটা দরকার আছে নিশ্চয়ই। পরিচয় ছোড়া চলব কি করে? দরকার হয়তো সীমিত অর্থে আছে, কিন্তু টোল বলছেন যখন আমরা এই বানানো আমিটাকেই আসল আমি বলে ধরে নিই, তখনই সমস্যা। কারণ এই পরিচয়টা খুব ঠুনকো, বাইরের জিনিসের ওপর নির্ভরশীল। হুম। আর এই ইগো সবসময় অতৃপ্ত থাকে, আরও চাই, আরও পেতে হবে। নিজের ভুল মানতে চায় না, কারণ তাতে তার ইমেজ নষ্ট হবে। বর্তমানে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না। বোঝা গেল। আচ্ছা, আর তৃতীয় বাধাটা? সেটা হলো পেইন বডি, জমে থাকা পুরনো মানসিক কষ্ট। পেন বডি? এটা কি রকম? ধরুন, অতীতে কোনো ঘটনায় আমরা খুব কষ্ট পেয়েছি, অপমানিত হয়েছি বা ভয় পেয়েছি। সেই তীব্র আবেগগুলো আমাদের ভেতরে শক্তি হিসাবে জমা হয়ে থাকে। ও আচ্ছা। পরে একই ধরনের কোনো পরিস্থিতি বা চিন্তা এলে সেই পুরনো কষ্টটা আবার সক্রিয় হয়ে ওঠে। অনেক সময় আমরা বুঝিও না কেন এতটা খারাপ লাগছে। আর এই পেইন বডি অজান্তেই আমাদের দিয়ে এমন কাজ করায় বা এমন পরিস্থিতি তৈরি করে যাতে সে আরও কষ্ট পায়, আরও পুষ্ট হয়। এটা একটা চক্রের মতো। পুরনো কষ্ট নতুন কষ্ট ডেকে আনে। অনেকটা তাই। এই জন্য আমরা দেখি অনেকে একই ধরনের ভুল বারবার করে বা একই ধরনের কষ্টকর সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বাধাগুলো তো বেশ কঠিন মনে হচ্ছে। এগুলো থেকে বেরোনোর উপায় কি? হ্যাঁ, উপায় আছে। টোলস বলছেন প্রথম কাজ হলো এই বাধাগুলোকে চেনা, সচেতন হওয়া যেগুলো ঘটছে। তারপর কিছু প্র্যাকটিসের কথা বলেছেন, যেমন নিজের চিন্তা আর আবেগের সাক্ষী হওয়া। সাক্ষী হওয়া দূর থেকে দেখা? হ্যাঁ, চিন্তা বা আবেগের স্রোতে গা না ভাসিয়ে দিয়ে শুধু দেখা যে কি আসছে কি যাচ্ছে, বিচার না করে শুধু পর্যবেক্ষণ করা। একটা সহজ চেষ্টা হতে পারে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করা, আমার পরের চিন্তাটা কি হবে। এতে কি হয়? এই প্রশ্নটা করলে দেখবেন চিন্তার স্রোতে একটা ফাঁক তৈরি হয়, একটা ছোট্ট বিরতি। এই ফাঁকটাই হলো সচেতনতা। এটা তো ইন্টারেস্টিং। কিন্তু যখন খুব রাগ বা দুঃখ হয়, তখন কি এভাবে দেখা সম্ভব? তখন তো মনে হয় আমি ওই রাগ বা দুঃখটা। ঠিক, এখানেই দ্বিতীয় উপায়টা খুব জরুরি, শরীরের মাধ্যমে বর্তমানে ফেরা। শরীরের মাধ্যমে? কিভাবে?
যখনই বুঝবেন মন খুব বিক্ষিপ্ত বা আবেগে জড়িয়ে পড়ছেন, তখন মনোযোগটা শরীরের ভেতরের অনুভূতিতে নিয়ে আসুন। শ্বাসটা কেমন চলছে? কাঁধ দুটো কি শক্ত হয়ে আছে? পেটে বা বুকে কি চাপ লাগছে? মানে ফিজিক্যাল সেন্সেশনগুলো খেয়াল করা? একদম। শরীর তো সবসময় বর্তমানেই থাকে, তাই না? ওটা অতীত বা ভবিষ্যতে যেতে পারে না। তাই শরীরের অনুভূতিতে মনোযোগ দিলে মনটাও বর্তমানে ফিরে আসে। আর আবেগকে যখন শুধু শারীরিক সংবেদন হিসেবে দেখি, তখন তার থেকে একটু দূরত্ব তৈরি হয়। এটা একটা ভালো অ্যাঙ্কার পয়েন্ট হতে পারে। আচ্ছা, আর ৩ নম্বর উপায়? সেটা হলো গ্রহণযোগ্যতা আর সমর্পণ, মানে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সারেন্ডার। সারেন্ডার? মানে হার মেনে নেওয়া? না, ঠিক হার মানা নয়। এর মানে হলো বর্তমান মুহূর্তটা যেমন, সেটাকে প্রথমে মনে মনে স্বীকার করে নেওয়া, তার বিরুদ্ধে লড়াই না করা। ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন, বিরক্ত হয়ে হর্ন বাজিয়ে তো লাভ নেই। হুম। টোল বলছেন, কঠিন পরিস্থিতিতে ৩টে অপশন থাকে। যদি সম্ভব হয়, পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। যদি বদলানো সম্ভব হয়, সক্রিয়ভাবে চেষ্টা করুন। আর যদি কিছুই করার না থাকে, তাহলে? তাহলে সেটাকে পুরোপুরি গ্রহণ করুন, এমনভাবে যেন এটাই আপনি এই মুহূর্তে চেয়েছেন। মানসিক প্রতিরোধটাই আসলে কষ্ট বাড়ায়। গ্রহণযোগ্যতা আনলে একটা ভেতরের শান্তি আসে। তখন হয়তো সমস্যা সমাধানের পথও খুলে যেতে পারে। তার মানে ফাইট না করে ফ্লোয়ের সাথে যাওয়া? হ্যাঁ, তবে নিষ্ক্রিয়ভাবে নয়, সচেতনভাবে। মূল চ্যালেঞ্জ হল বাইরের পরিস্থিতি যাই হোক, ভেতরের শান্তিটা ধরে রাখা যায় কিনা, আর কখনো কখনো কষ্টটাকে পজিটিভ কিছুতে বদলে ফেলা যায় কিনা। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াচ্ছে? মূল বার্তাটা কি? মূল বার্তাটা খুব সহজ কিন্তু গভীর। এই যে এখন, এই বর্তমান মুহূর্ত, এটাই একমাত্র সত্যি, এটাই জীবন। বাকি সব হয় স্মৃতি, নয়তো কল্পনা। তাই জীবনের ফোকাসটা এই মুহূর্তের উপর আনা উচিত। একদম। যখন আমরা বর্তমানে থাকি, তখন আমাদের মনের ভেতরে ছোটাছুটি কমে যায়। আমাদের আসল যে সত্তা, যেটা শান্ত, অবিচ্ছেদ্য, সেটার সঙ্গে যোগাযোগ হয়। আর তখন জীবনের বাকি জিনিসগুলো যেন ঠিক জায়গায় চলে আসে। মানে বিশ্লেষণ বা অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে এসে শুধু থাকাটা অভ্যাস করা। হ্যাঁ, বিশ্লেষণাত্মক মনটারও প্রয়োজন আছে, কিন্তু সব সময় নয়। মাঝে মাঝে তাকে একটু বিশ্রাম দিয়ে শুধু বর্তমানে উপস্থিত থাকতে পারলে ভেতরের শান্তিটা খুঁজে পাওয়া যায়। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। শুধু পরিস্থিতিকে গ্রহণ করা বা আবেগকে দেখাই নয়, আমরা কি আরও গভীরে গিয়ে সচেতনভাবে ঠিক করতে পারি যে একটা কঠিন মুহূর্তের অভিজ্ঞতা কেমন হবে? মানে বাইরের ঘটনা যাই হোক, আমার ভেতরের অনুভূতিটা কেমন হবে, সেই পছন্দটা কি আমাদের হাতে থাকতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। এটা হয়তো আমাদের যারা শুনছেন তাদের ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে। কিভাবে এই নির্বাচন আমাদের বাস্তবতার অনুভূতিকে বদলে দিতে পারে?